ওকে। তো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যা যা করেছি সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করেছি, কোম্পানি অ্যাড করেছি, কোম্পানির সেটিংস করেছি, এবং একটা ট্রানজ্যাকশন করতে গেলে কি কি কম্পোনেন্ট লাগবে সেগুলো আমরা আপলোড করা শিখেছি। ওকে, আজকে আমরা ট্রানজ্যাকশনে চলে যাব। ট্রানজ্যাকশন কীভাবে রেকর্ড করবেন এটা আমরা এখানে দেখব। এরপর আজকে একটা হোমওয়ার্ক দিব, আর কি হোমওয়ার্ক ঠিক না, মানে আপনাকে প্র্যাকটিস করতে দিব আর কি। এখানে যে যে কি বলে এটাকে কন্ট্যাক্টস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপলোড করেছেন ঠিক সেগুলো দিয়েই রেডি করা থাকবে। আপনি যদি এই ক্লাসটা ফলো করেন, তারপর সব কিছু এইভাবে আপলোড করেন, তাহলে জাস্ট ওটা দেখে প্র্যাকটিস করলে আপনি সব পেয়ে যাবেন ভিতরে। ঠিক এই কন্ট্যাক্টস, এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এগুলো দিয়েই থাকবে। ওকে, তো আমরা একটু ট্রানজ্যাকশনে চলে যাই। ট্রানজ্যাকশনের জন্য আমরা যেটা করব, আমরা এই যে নেভিগেশন প্যানেল উপরে দেখেন, এখান থেকেই তো আমরা ফাংশনাল সব কাজ করি, তাই না? এখানে যাব আমরা বিজনেসে যদি আসেন তাহলে নিচে দেখবেন কয়েকটা পার্ট আছে। এটা বলছে অ্যানালাইটিক্সে দুইটা শর্টকাট দেওয়া আছে এখানে। এরপর দেখেন আরেকটা আছে ইনভয়েস, অনলাইন পেমেন্ট, কোড, সেলস ওভারভিউ। এরপরে দেখেন আরেকটা পার্ট, এগুলো কিন্তু এই যে মাঝখানে লাইনগুলো দিয়ে পার্ট করা হয়েছে। হ্যাঁ, সেকেন্ড পার্টে কি আছে, বিলস টু পে, পারচেজ অর্ডার, পারচেজ ওভারভিউ। নিচে আছে এক্সপেন্স ক্লেম, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আমরা লাস্ট ক্লাসে দেখছি। এরপর পে রান। এখন এখানে যে কটা সেকশন আছে, এই কটা সেকশনের মধ্যে দুইটা সেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা সেকশন হচ্ছে ইনভয়েস, অনলাইন পেমেন্ট, কোড, এই যে এই সেকশনটা ইনভয়েসের, আর একটা হচ্ছে বিলস টু পে। এই দুইটা সেকশন দিয়ে কি করা যায়, একটা হচ্ছে আমি আমি আগেই বলছি যে আমাদের এই সফটওয়্যারটা হচ্ছে ট্রেডিং সফটওয়্যার। হ্যাঁ, আমরা প্রোডাকশন রিলেটেড কিছু করতে পারবো না। তার মানে আমার যদি আমার যদি গুডস হয় বা আমার যদি প্রোডাক্ট হয়, আমি একজনের কাছে প্রোডাক্টটা কিনবো, আমি আবার একজনের কাছে বিক্রি করবো, তিনটে পার্টি, তাই না? তো আজকে আমরা যেটা করব, আজকে আমরা দেখবো সেলস এন্ট্রিটা, সেলসের জিনিসগুলো বিক্রি করতে গেলে আপনি কিভাবে এখানে রেকর্ডটা দেখাবেন। ওকে, তো এই প্রোডাক্টটা যদি আমি আপনার কাছে বিক্রি করতে যাই, তাহলে কি কি ঘটতে পারে এবং সেগুলো কিভাবে আমি এন্ট্রি দিব, এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস আর কি। তো যদি আমরা সেলস দেখি, তাহলে দেখেন আমাকে থাকতে হবে এই সেন্টারটার মধ্যে। হ্যাঁ, ইনভয়েস, অনলাইন পেমেন্ট, কোড আর সেলস ওভারভিউ। এই তিনটা দেওয়া আছে এখানে শর্টকাট। মূলত এই সেলস ওভারভিউতে ক্লিক করলে আমি সবই পাবো। উপরে যা আছে এগুলোর বাইরে আর অনেক কিছু আছে, সবই পাবো। এখন আমরা শুরু করবো কোনটা দিয়ে? ইনভয়েস দিয়ে শুরু করব, অনলাইন পেমেন্ট, কোড, কোনটা দিয়ে শুরু করবো? আমরা স্টার্ট করব কোড দিয়ে। কোডটা কি জিনিস? কোড হচ্ছে কুইক বুকে গেলে দেখবেন এটার নাম কোডও থাকতে পারে, এস্টিমেটও থাকতে পারে। এস্টিমেট, কোডটা হচ্ছে, ধরেন কোনো একটা ব্যক্তি বা আপনি আমাকে বলছেন যে আপনার কাছ থেকে আমি প্রোডাক্টটা কিনবো, এখনো কিনি নেই, প্রোডাক্টটা কিনবো। আপনি আমাকে এটার একটা আপনি আমাকে জানান যে এটা দিতে পারবেন কিনা, আপনার স্টক আছে কিনা, কথাবার্তা হচ্ছে আর কি, এখনো ফাইনাল সেলস হয়নি। এখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে বা কাস্টমার আপনাকে বলে যে আমি এই প্রোডাক্টটা কিনবো আগামী এক সপ্তাহ পর, সম্ভাব্য বিক্রি, এই সম্ভাব্য বিক্রিটা আপনি অ্যাজ এ কোড, এই কোড আকারে আপনার সিস্টেমে এন্ট্রি করে রাখতে পারেন যে এটা আগামী সপ্তাহে সেল হতে পারে, কোয়ান্টিটি 100, পার্টি অমুক, পার্টি এবিসি, সে আমার কাছ থেকে 100টা নিতে চায়। এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা এন্ট্রি করে রাখতে পারবো এখানে। এখন এই যে এন্ট্রি, এই যে পার্টি আমার কাছে চাইলো যে আমি এটা আগামী সপ্তাহে নিতে পারি বা আগামী মাসে নিতে পারি, এই জিনিসটাকেই যখন পার্টির এন্ড থেকে আমরা দেখব, তখন বলে পারচেস অর্ডার। পারচেস অর্ডার মানে কিন্তু কনফার্ম পারচেস না। পারচেস অর্ডার মানে হচ্ছে এখনো ফাইনাল হয় নাই, চলছে, কথাবার্তা চলছে ফাইনাল হবে কিনা। ওকে, এখন এই যে ফাইনাল হয় নাই, এই জিনিসটাকে আমরা অ্যাজ এ ড্রাফট আকারে আমাদের সিস্টেমে এন্ট্রি করে রাখতে পারবো, বুঝতে পারছেন? সেটা দিয়ে আমরা শুরু করব, আস্তে আস্তে আমরা সবগুলোই দেখব। এটা দিয়ে শুরু করি। তাহলে আমরা যদি এই কোর্টে ক্লিক করি, কোথা থেকে? বিজনেস থেকে সেলস ওভারভিউর পোর্শনে কোর্টে ক্লিক করলে দেখেন এরকম একটা চেহারা আসবে।
আবার আমি যদি বিজনেস থেকে সেলস ওভারভিউতে যাই, সেলস ওভারভিউতে গেলে দেখেন এখানে টোটাল একটা সেলস ওভারভিউ টোটাল চলে আসছে। এই যে প্লাস নিউ, এই দেখেন এখান থেকে যদি আমি ড্রপ ডাউনে যাই, ইনভয়েস, কোড, রিপিটিং ইনভয়েস, ক্রেডিট সবই পাবো এখান থেকে। ওকে, আমি যদি এখান থেকে কোর্টে যাই তাও একই জিনিসই আসবে। একই জিনিস আসবে বলতে এটা একদম কোড করার ডিরেক্ট এতে চলে আসছে। আমি যদি এখান থেকে কোর্টে যাই, এই যে নিউ কোড, নিউ কোডে ক্লিক করলে একটু আগে আমরা যা দেখছি কোড করার যে ফর্মটা এটা চলে আসছে। ওকে, এখন এখানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে বিক্রি হতে পারে। আমাদেরকে প্রতিদিনই কাস্টমারের সাথে এভাবে কথাবার্তা হবে, তাই না? আগামী মাসে নিব, আগামী সপ্তাহে নিব, স্টক আছে কিনা একটু কথা বলে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে সিস্টেমে ড্রাফট আকারে, নোট আকারে রাখতে পারি। ওকে, এখন এখানে যাওয়ার মানে এই পর্যায়ে আসার রাস্তা দুইটা। একটা হলো আপনি বিজনেস থেকে সরাসরি কোর্টে ক্লিক করে নিউ কোড করে এখানে আসতে পারেন, অথবা সেলস ওভারভিউ থেকে প্লাস নিউ, একটু আগে যেটা দেখালাম প্লাস নিউ থেকে কোড করে এখানে আসতে পারেন। এখন আসেন এই ফর্মেও কি চাচ্ছে। এখন কেউ একজন তো আমাদেরকে বলছে যে প্রোডাক্টটা নিতে পারি। প্রথমেই বলছে দেখেন কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টটা কি। এখন আমি যদি এখানে ক্লিক করি, আমার কন্ট্যাক্টের নাম ধরেন এ দিয়ে, আমি এ দিলাম, ধরেন এই চার্লস। হ্যাঁ, চার্লস হচ্ছে আমার কন্ট্যাক্ট। এখন আপনি যদি এখান থেকে দেখেন যে হ্যাঁ, কন্ট্যাক্ট মানে আমার কাস্টমার যার কাছে বিক্রি করবো। এখন যদি আপনি এখানে ক্লিক করে দেখেন যে এখানে যারা আছে তাদের মধ্যে এই ব্যক্তি নাই, মানে এই ব্যক্তি আজকে প্রথম আমার সাথে যোগাযোগ হচ্ছে, তাকে আমি এখন তুলি নাই। তাহলে কি করবেন, এই যে নিজে দেখেন ক্রিয়েট অ্যাজ এ নিউ কন্ট্যাক্ট, আগে ওনার নামটা লিখবেন। ধরেন এই ব্যক্তি নাই, এই ব্যক্তিকে ধরেন ব্যক্তির নাম হচ্ছে আব্দুল কাদের। হ্যাঁ, এই ব্যক্তিকে যদি আপনি ক্রিয়েট আব্দুল কাদের অ্যাজ এ নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করেন, অটোমেটিক্যালি কন্ট্যাক্টে অ্যাড হয়ে যাবে। তখন আপনাকে কন্ট্যাক্টে গিয়ে অ্যাড করে আসতে হবে না। আমরা এর আগে কি দেখছি, এই যে কন্ট্যাক্টে গিয়ে আমরা কন্ট্যাক্ট অল কন্ট্যাক্টে গিয়ে একটা করে অ্যাড করে ফেলছি, তাই না, বা ইম্পোর্ট করছি। কিন্তু যদি আপনি কাজ করতে গিয়ে সরাসরি এখানে দেখেন যে আপনার এখানে এই ব্যক্তি নাই, তাহলে না ব্যক্তির নাম লিখে নিচে যে প্লাস আইকন আছে অ্যাড অ্যাজ এ নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। ওকে, হুম, ডিসপ্লে নেমটাই শুধু আসবে, ডিসপ্লে নেম। আমরা যখন কন্ট্যাক্ট অ্যাড করছিলাম রিকোয়ার্ড ছিল কিন্তু একটা জিনিস, সেটা হলো ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম এরপরে যদি আপনি আরও অ্যাডিশনাল কিছু ওনার অ্যাড করতে চান তখন আপনি কন্ট্যাক্টে গিয়ে ওনার ডিটেলে ফিল আপ করে সেভ করে দিতে পারবেন। ওকে, হ্যাঁ, না একই নামে দুজন সেম নাম যদি দেন তাহলে সেভ নিবে না, বলবে যে এটা অলরেডি আছে, তখন আপনাকে চেঞ্জ করে দিতে হবে। ওকে, আচ্ছা দেখেন আমরা চার্লসের নাম দিলাম, যে চার্লস আমাদেরকে বলছে যে সে রিমোটটা কিনবে বা সে আমার কাছে যা আছে ধরেন মাউস কিনবে আগামী সপ্তাহে, আমি দিতে পারবো কিনা, অথবা আমি বলছি যে আগামী সপ্তাহে কিনবো। ওকে, এটা আমি আমার সিস্টেমে অ্যাজ এ ড্রাফট কোড করে রাখতেছি। তাহলে আমি প্রথমেই দিলাম আমার কাস্টমারের নেম, সেকেন্ড কি দেবো, ইস্যু ডেট, আমি এই কি বলে কোডটা কবে ইস্যু করতেছি। ধরেন আমি একটু ব্যাক ডেটে দিয়ে করি, ধরেন এটা ছিল আমার 1 তারিখে, 1 তারিখে করছি আমি এটা। 1 তারিখে এখানে একটা এক্সপায়ারি ডেট দিতে হবে, কারণ ধরেন আমি একটা কোড করলাম, কোড করার পরে যদি আমি কোনো এক্সপায়ারি ডেট না দিই, 7 দিন, 14 দিন, 1 মাস যদি না দিই, তাহলে কি হবে, এটা আমার সিস্টেম থেকেই যাবে, তাই না? কিন্তু যদি আমি একটা ডেট দিয়ে দিই, ওই ডেটের পর সিস্টেমে থাকবে বাট এটা এক্সপায়ার্ড হয়ে যাবে, এটার কোথাও আপনাকে শো করবে না। ওকে, ধরেন আমি দিলাম 14 ডেজ, না অ্যানাদার ডেট পিক করি এখান থেকে। ধরেন আপনার এখানে শর্টকাটে কি আছে, শর্টকাট আছে দুইটা, একটা হলো টুডে, আজকের দিনে করতেছেন, মানে এক্সপায়ারি আজকের ডেট, আজকের দিনেই শেষ। একটা হলো 7 দিন, একটা হলো 14 দিন পর্যন্ত মেয়াদ থাকবে এটা। আর যদি এর বেশি দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে পিক অ্যানাদার ডেট, এখান থেকে দিলাম ধরেন এটা অগাস্ট, অগস্টের আমি 30 তারিখ দিয়ে রাখলাম। সে বলছে কবে, অগস্টের 1 তারিখে সে বলছে ভাই আমি এই মাসের মধ্যে আপনাকে কনফার্ম করবো, অথবা এই মাসের মধ্যে আমি নিয়ে নিব। যদি এটা হয় এখানে দেখেন কোড নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসছে।
ওকে, এরপর রেফারেন্স। ধরেন উনি একটা পারচেজ অর্ডার দিয়েই বলছে আপনাকে কথাটা, পারচেজ অর্ডার মানে কিন্তু কনফার্ম পারচেজ না, এটা জাস্ট জানানো। ওকে, তো ধরেন উনি পারচেজ অর্ডার দিচ্ছে, আমি ওনার পিও নাম্বারটা, সাপোজ ধরেন এরকম একটা পিও নাম্বার উনি দিচ্ছে, এটা আমি রেফারেন্স হিসেবে এখানে দিয়ে দিলাম। কারেন্সি আমি এখানে বাংলাদেশি কারেন্সি দিয়েই করতেছি, হ্যাঁ, আর আপনার ক্লায়েন্ট যে দেশে থাকবে সেই দেশের কারেন্সিতে অটোমেটিক্যালি এটা চলে আসবে। আচ্ছা, এখানে প্রজেক্ট বলছে, যদি আমরা সেটিংসের সময় দেখছিলাম কিনা, প্রজেক্ট যদি আমি এখানে অ্যাড করতে চাই তাহলে অ্যাডিশনাল $60 লাগবে পার মান্থ। তো প্রজেক্ট যদি থাকে প্রজেক্ট অ্যাড করব। আর ট্যাক্স বলছে এক্সক্লুসিভ। ট্যাক্স দুই রকম হয়, একটা হচ্ছে ইনক্লুসিভ, একটা এক্সক্লুসিভ। যদি ইনক্লুসিভ ট্যাক্স হয় আর এটার দাম যদি 100 টাকা হয় তাহলে 100 টাকার মধ্যেই ট্যাক্স আছে। আর যদি এক্সক্লুসিভ হয় এটার দাম যদি 100 টাকা হয় তাহলে 100 টাকার বাইরে আরও যত পার্সেন্ট ট্যাক্স সেটা অ্যাড করতে হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ প্লাস। তো এক্সক্লুসিভ মানে প্রোডাক্টের দামের সাথে ট্যাক্স অ্যাড করা নাই। ওকে, এটা দেখেন আপনি ই করলে ইনক্লুসিভও দিতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। ওকে, আচ্ছা, এখন আসেন আইটেম। উনি আইটেমের কথা কি কি বলছে। আমার কিন্তু আইটেম অ্যাড করা আছে অলরেডি। হ্যাঁ, তো আইটেম যদি আমি এখানে দেই, দেখেন আমার এখানে আইটেম চলে আসতেছে। এখন ধরেন এই আইটেমগুলোর মধ্যে আমি উনি যেটা চাচ্ছেন সেটা এখানে নাই। নাই মানে কি, আমি যদি কিনে এনেও দিই তাও তো আইটেমটা আমার সিস্টেমে থাকতে হবে। তাহলে আমি ক্রিয়েট নিউ আইটেম দিলে এখানেই আমি এটা অ্যাড করে ফেলতে পারবো, আমার জন্য আবার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে গিয়ে অ্যাড করে আসতে হবে না। বুঝতে পারছেন? দেখেন এখানে কিন্তু একদম সেম আমরা যে ম্যানুয়ালি করছিলাম সেই জিনিসটাই কিন্তু চলে আসছে। এটা কি চলে গেল? কেন গেল? আমি করি নাই। ওকে, এটা ছিল 1 তারিখ, এটা ছিল 30 তারিখ, এটা একটা পিও নাম্বার দিছিলাম। ওকে, এখন তাহলে আমরা কি বললাম, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে গিয়ে যদি দেখি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আমাদের এখানে অ্যাড নাই, তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ থেকে অ্যাড করে ফেলতে পারবো। হ্যাঁ, ধরেন উনি আমাকে বলল এটা একটা এইচপি এলিট বুক, আর ধরেন কিবোর্ড নিবে। হ্যাঁ, এইটা সাপোজ উনি আমাকে বলেছে এটা নিবে উনি 10টা, আর এটা নিবে উনি 20টা, কিবোর্ড নিবে 20টা। এইটা নিবে কবে? 30 তারিখের মধ্যে বলছে, যার কারণে আমি এটাকে 1 তারিখে নোট করে রাখতেছি। এখন দেখেন কোয়ান্টিটি দিলাম, প্রাইস, সেলস প্রাইস কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে, কারণ আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যখন অ্যাড করছি তখন কিন্তু সেলস রেটটা আমরা এখানে দিয়ে দিয়েছিলাম। ওকে, এখন এটা কোন অ্যাকাউন্টে হিট করবে, যদি বিক্রি হয় তাহলে বিক্রি হয়ে গেলে তো এটা আমার সেলস রেভিনিউতে চলে আসবে। তাহলে এইটা হচ্ছে আমার চার্ট অফ অ্যাকাউন্ট, 200 সেলস, এটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। এখন বলছে ট্যাক্স রেট, এখান থেকে যদি আমি করি তাহলে সেলস ট্যাক্স আমি একটা ট্যাক্সে অ্যাড করছিলাম, সেলস ট্যাক্স 10%, আমি ওইটাই ধরি। হ্যাঁ, সেলস ট্যাক্স 10%। যদি কোনোটাতে আমার ট্যাক্স না থাকে তাহলে কিন্তু আমি এখান থেকে নো ট্যাক্স কই, সেলস ট্যাক্স এক্সামটেডও দিয়ে দিতে পারি। এক্সামটেড মানে আপাতত ট্যাক্স নাই। ওকে, আচ্ছা আমরা দুটো দিয়েই করি, একটা সেলস ট্যাক্স দিলাম, একটাতে ট্যাক্স নাই ধরে নিচ্ছি। এখন এইখানে দেখেন একটা আছে, এটা হলো ডিসকাউন্ট। ধরেন ওনার সাথে আমার কোনো কারণে একটা ডিল হচ্ছে যে আমি এতগুলো নিব, আপনি আমাকে 2% ডিসকাউন্ট দেবেন, আমি রাজি হলাম, 2% ডিসকাউন্ট দেওয়া যাবে। তাহলে এখানে কি করব, এখানে লিখবো 2%। দেখেন ডিসকাউন্টে 2% দিলে এখানে একটা আলাদা মানে রো তৈরি হবে যেখানে 2% ডিসকাউন্ট চলে আসবে। যদি এটার পাশে পার্সেন্টেজ না দেন তাহলে এটা ভ্যালুতে ক্যালকুলেট হবে। 2 দিলে মানে 2 টাকা বা $2 বা 2 পাউন্ড। ওকে, আপনি যদি এটার পাশে পার্সেন্টেজ দেন তাহলে ক্যালকুলেট হবে পার্সেন্টেজে। ঠিক আছে, দেখেন এখানে 42। আর ধরেন আমি ওনাকে বলছি যে ঠিক আছে আপনার এটাকে আমি পার্সেন্টেজে দিতে পারবো না, ওভারঅল সব কিছু মিলে আমি আপনাকে $20 ডিসকাউন্ট করে দেবো। ঠিক আছে, তাহলে শুধু 20 দিলে এখানে আসবে $20। ওকে, তাহলে আমার টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে কত, এই ভ্যাট সহ 4688 টাকা। ওকে, ডিসকাউন্ট দিয়ে। এখন ধরেন আপনি এখানে ওনাকে কোনো টার্মস লিখতে পারেন যে ভাই 30 তারিখের মধ্যে না নিলে আপনাকে এই প্রোডাক্টের আপনার
ধরেন ডিসকাউন্ট 20 টাকা থাকবে না, এরকম থাকতে পারে না টার্মসগুলো লিখে দিতে পারেন। আর ফাইলস, যদি ওনার যে পিওটা উনি পাঠিয়েছে বা যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা আপনি এখানে অ্যাটাচ করে রাখতে পারেন। ঠিক আছে, রেখে আমরা কি করব, আমরা এখান থেকে দুইটা কাজ করতে পারবো। একটা হলো সেভ, এই যে এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিলে একদম সেভ হয়ে ক্লোজ হয়ে যাবে। আর শুধু সেভ করলে সেভ হবে, সেভ অ্যান্ড অ্যাড আনাদার ক্লোজ। ধরেন আমি অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আমি ধরেন অনেকগুলো কাগজ নিয়ে বসছি, তাহলে আমি আপাতত যে কয়টা আমার সম্ভাব্য পারচেজ অর্ডার আছে এগুলোকে আমি কোড করে রাখবো। তাহলে আমি সেভ অ্যান্ড আনাদার দিলে এটা সেভ হয়ে গেলো, আর একটা নতুন ফর্ম ওপেন হয়ে যাবে। ওকে, সেভ অ্যান্ড ক্লোজ দিলে ক্লোজ, শুধু সেভ দিলে সেভ হয়ে এইটা যে পেজ আছে এই পেজেই থাকবে। আর এটা দেখেন সেন্ড, সেন্ড যদি করেন তাহলে পাঠিয়ে দিতে পারবেন কাস্টমারকে। আর যদি মার্কে সেন্ড করেন তাহলে যাবে না, কিন্তু সিস্টেমকে বোঝাতে হবে যে এটা পাঠানো হয়ে গেছে। ওকে, এখন আমাদের যদি পুরনো ক্লায়েন্ট হয়, পুরনো কাস্টমার হয়, এরকম আছে না যে তাকে ইমেল কিছুই করতে হয় না, খালি ফোন দিয়ে বসে প্রোডাক্টটা পাঠাই দেন, তাহলেই সব ওকে, তাহলে তাকে তার সেন্ড করার কিছু নেই, এরকম। তো যেহেতু আমরা এটা প্রথম করতেছি, আমরা সবই দেখি, আমরা একটু সেভ করি। সেভ করার পর আমি এই যে এখান থেকে শর্টকাটে মানে বিজনেস থেকে সেলস ওভারভিউতে না গিয়ে এখানেই আছে দেখেন লিঙ্কটা, এই শর্টকাটে এখান থেকে সেলস ওভারভিউতে যাচ্ছি। হ্যাঁ, এখন দেখেন একটা কোড কিন্তু আছে, তাই না? কোডে এখানে কিন্তু কিছুই ছিল না, কিন্তু এখানে একটা অ্যামাউন্ট দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমি একটু আগে সেভ করে রাখছি। সেভ করা মানে এটার স্ট্যাটাস আছে কোনটা, এখন আছে ড্রাফটে। সেন্ড করে দিতাম তাহলে থাকতো কোথায়, সেন্ড। এখন সেন্ড করার পর দুইটা ঘটনা ঘটতে পারে, এটা অ্যাকসেপ্টও হতে পারে, ডিক্লাইনও হতে পারে, তাই না? কারণ উনি ডিক্লাইন করলো যে না ভাই আপনার সঙ্গে কথা যেটা হয়েছে সেটা এটা ছিল না, এটা আমি ডিক্লাইন করে দিচ্ছি, কথা ছিল অন্যরকম। ওকে, এখন আসেন এই কোডটাকে আমরা একটু ওপেন করি। এই কোডের উপরে ক্লিক করলে কোডটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা এবার সেন্ড করে দেখি সেন্ড করলে কেমন দেখায়। ওকে, ধরেন আমি এখানে ক্লিক করলাম সেন্ড। এখন দেখেন এই যে সেন্ড করলে আমরা সেটিংস সময় দেখছিলাম না মেসেজ কি ধরনের মেসেজ দিবেন, এখন এইটা ডিফল্ট মেসেজটা চলে আসছে। দেখেন ওখানে বলছিল কি যে ইনভয়েস নাম্বারটা অটোমেটিক্যালি আসছে কিন্তু কোড নাম্বারটা অটোমেটিক্যালি আসছে ফ্রম আমাদের কোম্পানির নাম ফর চার্লস, ক্লায়েন্টের নাম কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। হ্যাঁ, আমি বলছি হাই চার্লস, ওখানে বলা আছে কি হাই এর পর থাকবে ফার্স্ট নেম আসছে, তাহলে আপনার এত এত এত, এবং এইটার সাথে একটা পিডিএফও যাবে। ওকে, আমি যেটা করি আমি চার্লসের ইমেলটা বাদ দিয়ে আমার ইমেলটা দিই। ওকে, দিয়ে আমি এটাকে সেন্ড করলাম। তাহলে একটু আগে দেখলাম যে আমরা সেভ করে রাখলে ড্রাফটে থাকবে, আর যদি সেন্ড করি তাহলে এই যে সেলস ওভারভিউতে কোর্টে আসি, সরাসরি কোর্টে আসলাম। এখন দেখেন এইটার স্ট্যাটাস কোথায়, সেন্ড অবস্থায় আছে, তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে এটা আমরা লিখে অলরেডি পাঠিয়ে দিচ্ছি। এখন আসেন এটা যদি পাঠিয়ে দেই তাহলে কেমন দেখায়, ইমেলটা একটু ওপেন করে দেখাই। দেখেন একটা কোর্টের ইমেল কিন্তু আমার এখানে চলে আসছে, তাই না? এটা যদি আমি ওপেন করি তাহলে বলতেছে যে কোড এত ফর্ম এত, এটা চলে আসছে, এটা সাবজেক্ট লাইন ছিল। এখন এটা ওপেন করলে দেখেন একটা কিন্তু পিডিএফও আসছে, এই পিডিএফটা ওপেন করে একটু দেখাই। দেখেন আমরা এই কোডের ক্ষেত্রে আপনাদের মনে আছে কিনা, আমরা যখন ওই ইনভয়েস সেটিংসে ছিলাম তখন কিন্তু এই যে এই লোগোটা বামে থাকবে না ডানে থাকবে, এটা একটা ইয়ে ছিল না, সেভাবেই আসছে যেভাবে আমরা দিছিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা চাইলে উনি প্রিন্ট করে রেখে দিতে পারেন বা চাইলে উনি দেখতে পারেন। হ্যাঁ, এখন আসেন এই কোডটা যদি উনি অ্যাকসেপ্ট করেন তাহলে কই যাবেন? হ্যাঁ, দেখাচ্ছি তো, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে যাবেন। হ্যাঁ, যিনি কাস্টমার লিঙ্কে গিয়ে দেখেন এখানে সরাসরি বলা আছে অ্যাকসেপ্ট আর ডিক্লাইন। এই অ্যাকসেপ্ট এবং ডিক্লাইন করতে
কাস্টমারের জিরো অ্যাকাউন্ট থাকতে হবে না। মানে এমন না যে ওনার জিরো অ্যাকাউন্ট থাকলে তবেই উনি অ্যাকসেপ্ট বা ডিক্লাইন করতে পারবেন, এরকম কোনো বিষয় নেই। ওনার কাছে ইমেল যাবে, উনি ইমেল থেকে যদি অ্যাকসেপ্ট করেন তাহলে তো অ্যাকসেপ্ট, ডিক্লাইন করলে ডিক্লাইন। এখন উনি এখান থেকে ডাউনলোড করেও রেখে দিতে পারবেন। একটু আগে যে পিডিএফটা অ্যাটাচমেন্ট রেখেছে সেটা এটা সেম। ওকে, ধরেন আমি এখান থেকে ডিক্লাইন করলে তো জাস্ট ওই যে স্ট্যাটাস সেন্টার পর ডিক্লাইনে গিয়ে থাকবে, যেটা শেষ। কিন্তু যদি আমি হ্যাঁ অটো ডিক্লাইন দেবে, এটা কাস্টমার এন্ড থেকে কাস্টমার ডিক্লাইন করে দিবে যে এটা আমার সাথে কথা এটা হয়নি, আপনি যেটা পাঠাইছেন এটা না, কথা হচ্ছে আর একটা। তো আমি যদি এটা অ্যাকসেপ্ট করি, ডিক্লাইন হলে তো শেষ হয়ে গেল, বাট যদি অ্যাকসেপ্ট করি তাহলে কি হয়, আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলাম। ওকে, এখন এটা অ্যাকসেপ্ট করে দিলাম। এখন আসি আমি জিরোতে। এটা আগের পেজটাই আছে, যার কারণে এটা সেন্ড আইটেমে দেখাচ্ছে। আমি এখন যদি এটাকে রিলোড দেই, পেজটাকে রিফ্রেশ করি, এখন দেখেন অ্যাকসেপ্টেডে চলে আসছে, এই যে স্ট্যাটাস অ্যাকসেপ্টেড। তাহলে কাস্টমার এন্ড থেকে এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, তার মানে এই কোডটা নিয়ে ভবিষ্যতে কাজ করা যাবে। এটা কি করলাম আমরা, এটা আমরা ওনার সাথে কথাবার্তা বলে এটা আমাদের সিস্টেমে এন্ট্রি দিয়ে ওনাকে পাঠাইলাম যে ভাই এটা ঠিক আছে তো, উনি বললেন হ্যাঁ ঠিক আছে, এখন আমাদের সিস্টেমে এটা থাকে। এখন যদি ওনার সাথে আমাদের ডিলটা ফাইনাল হয়, 30 তারিখে ফাইনাল হওয়ার কথা না, ধরেন আজকে 16 তারিখে, 30 তারিখ পর্যন্ত উনি গেলেন না, আজকে 16 তারিখে, আজকে 16 তারিখ না, হ্যাঁ 16 তারিখ, আজকে উনি এটা ফাইনাল করে দিলেন, তাহলে কি করবেন? উনি বললেন যে আপনার এটা ডান, আপনি ইনভয়েস করে ফেলেন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, বা এটা আমি কিনে ফেলব। তাহলে কি করব? তাহলে এই যে আমার যে কোডটা আছে, আমরা কোথা থেকে ছিলাম, সেলস ওভারভিউ থেকে কোডে আসি কিন্তু এখন। হ্যাঁ, এই কোডটাকে আমরা ওপেন করব। ওপেন করলে দেখেন বলছে ক্রিয়েট ইনভয়েস। আমি কিন্তু কোডটাকে এখন ইনভয়েস করে ফেলতে হবে। ইনভয়েস মানে কি বলেন তো, বাংলা কি? চালান। ইনভয়েস মানে চালান, চালান মানে কিন্তু বাকিতে বিক্রি। ইনভয়েস করা মানেই কিন্তু টাকা চলে আসছে এটা না। ইনভয়েস করলে আপনার সিস্টেমে, অ্যাক্রুয়াল সিস্টেমে দেখাবে যে আপনি প্রফিট করছেন, মানে লাভ করছেন, টাকা আসছে, রেভিনিউ হয়েছে, কিন্তু টাকা রিসিভ করছেন কিনা এটা তাকে বলে দিতে হবে যে টাকা রিসিভড, পেমেন্ট নিতে হবে। ওকে, তো এইটা যদি আমি ক্রিয়েট ইনভয়েস দেই তাহলে একটা বিষয়, আর একটা বিষয় আছে, ধরেন আমি এখানে 3 ডটে আসি, 3 ডটে এসে যদি এই যে এখানে দেখেন একটা কপি টু বলে একটা কথা আছে, কপি টু, এই কপি টুতে যদি আমি ক্লিক করি, আচ্ছা এইটাতে কি হবে, এইটাতে ক্লিক করলে এই পুরো অ্যামাউন্টটা সরাসরি ইনভয়েস হয়ে যাবে আজকের দিনে। বাট আমি যদি এখান থেকে কপি টুতে আসি, যদি আমার এখানে কোনো এডিটের প্রয়োজন পড়ে, এডিট, যেমন উনি আমাকে বললেন যে আপনার সাথে আমার সব ঠিক আছে, কিন্তু আমি এই যে কিবোর্ডের যে 20টার কথা বলছিলাম, এইটা আমি 15টা নিতে চাই অথবা 25টা নিতে চাই, মানে কম বেশি হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এই 3 ডট থেকে আসবো কপি টুতে। কপি টুতে ক্লিক করলে এখানে দেখেন কি কি করা যাবে। কোড তো করে আছে, এটা তার কোনো প্রয়োজন নাই। ইনভয়েস করা যায়, পারচেজ অর্ডার, বিল, রিপিটিং ইনভয়েস। এই পারচেজ অর্ডার এবং বিল, এই দুটো হচ্ছে আমার পারচেজ সংক্রান্ত, আমার ক্রয় সংক্রান্ত, সো এই দুটো আমার করা যাবে না। আমি করব ইনভয়েস। ইনভয়েসে ক্লিক করলাম, করে দিচ্ছি আমি ক্রিয়েট ড্রাফট। আগেটা ছিল ক্রিয়েট ইনভয়েস, সরাসরি ইনভয়েস হয়ে যেত, আর এটা হচ্ছে আমি ক্রিয়েট ড্রাফট। এটা দেখানোর কারণ কি, কারণ এটা দিয়ে যখন আমি ড্রাফট থেকে ইনভয়েস করব, ক্রিয়েট ইনভয়েস করলে একই কাজই হইতো, এই কারণে আমি এডিট দিয়ে আসলাম যাতে আপনি এডিট করতে পারেন। ওকে, এখন দেখেন ওই কি বলে কোডটা এখন ইনভয়েসের ড্রাফট হিসেবে চলে আসছে। কিরকম, কাস্টমারের নাম ঠিক আছে, ডেট ঠিক আছে, এখানে দেখেন INV, ইনভয়েস নাম্বার 001 চলে আসছে। এতক্ষণ ছিল কিন্তু কোড QT 001 ছিল, এখন আসছে ইনভয়েস 001। ওকে, এখন আসেন রেফারেন্স, এটাই আছে। অনলাইন পেমেন্ট যদি করতে চান তাহলে এই যে আপনার কার্ড অ্যাড করবেন এখানে, এটা আপনাকে কখনো করতেও দিবে না, এটা ক্লায়েন্ট নিজে করে ফেলবে। ক্লায়েন্ট তার কার্ড বা ব্যাংকের ইনফরমেশন কখনোই আপনাকে দেবে না।
এটা কারেন্সি অ্যামাউন্টস আর এক্সক্লুসিভ, ঠিক আছে। এখন দেখেন এইটা, এখন ধরেন কথা হচ্ছিল কি যে এইটা 20টার জায়গায় হবে 22টা অথবা 18টা, যে কোনো কিছু হতে পারে, কমতে পারতে পারে। ওকে, এটা দিলে দেখেন এখন কিন্তু আমার ইনভয়েস, ফাইনাল যে ইনভয়েস ওনার কাছে যাবে, যেটা অ্যাকচুয়ালি ওনাকে পে করতে হবে, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তার মানে আমরা যখন কপি টু দিয়ে যাব তখন আমরা এডিট করতে পারবো। আর ক্রিয়েট ইনভয়েস দিলে আর এডিটের কিছু নাই, এটাই ফাইনাল, একবার ইনভয়েসে চলে যাবে, ইনভয়েস হয়ে যাবে। ওকে, এখানে দেখেন এই যে, হ্যাঁ ইনভয়েস ডিলিট করতে পারবেন না, ইনভয়েস আর্কাইভ করা যায়। হ্যাঁ, আর্কাইভ করা যায়, মানে এটা টেম্পোরারি ডিলিট অবস্থায় থাকে, বাট আবার ওখান থেকে অ্যাক্টিভ করা যায়, কিন্তু এটা ফাইনালি অ্যাকাউন্টিং সফটওয়্যারে নর্মালি একদম পার্মানেন্ট ডিলিট খুব একটা, মানে এই ধরনের ফাংশনাল জিনিস করা যায় না। এটা আপনি যেমন চার্ট অফ অ্যাকাউন্ট দিন দেখাইছিলাম যে এটা আর্কাইভ করা যায়, ডিলিট করা যায় না। তো এখন যেটা করতে পারবো, আচ্ছা এখন দেখেন এইটা ইনভয়েস অবস্থায়, মানে ইনভয়েসের ড্রাফট অবস্থায় আছে। এখন ধরেন যে আপনার একটা অ্যাপ্রুভাল লাগে, আপনার বসের অ্যাপ্রুভাল লাগে, হতে পারে না এরকম যে এটা আমি ফাইনালি ইনভয়েস করে ফেলবো কিনা। এই অবস্থায় হইলে আপনি এই যে সেভ অ্যান্ড ক্লোজ বা সেভ দিয়ে রাখতে পারেন, সেভ অ্যান্ড আলাদা না, সেভ সাবমিট ফর অ্যাপ্রুভাল অথবা সেভ অ্যান্ড ক্লোজ দিতে পারেন। এখন এটাকে আমরা কোথায় পাবো দেখেন, এই সেলস ওভারভিউ থেকে যাই, আবার শুরু থেকে আসি। সেলস ওভারভিউ থেকে এই যে দেখেন এখন একটু আগে কোর্টে ছিল এটা, হ্যাঁ, এখন চলে আসছে কোথায়, ইনভয়েসের ড্রাফটে, যে লেখা আছে কিন্তু ড্রাফট 1 ইনভয়েস। হ্যাঁ, এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন একটু আগে কিন্তু এই যে এই টাইপের জিনিসগুলো আমরা দেখছি, তাই না, উপরে স্ট্যাটাস চেঞ্জ হয়েছে। তাহলে আমার এখানে ইনভয়েসটা ড্রাফট অবস্থায় আছে। যখন আপনি কোড করছেন তখন কিন্তু এটা কোথাও কোনো ইম্প্যাক্ট ফেলেনি। কোড করা মানে কি একটা ড্রাফট রাখা, এটা কিন্তু আপনার রেভিনিউতে ইম্প্যাক্ট ফেলেনি, আপনার কি বলে ইনভেন্টরিতে ইম্প্যাক্ট ফেলেনি, কোথাও ফেলেনি। ইনভয়েস যখন আপনি করছেন ড্রাফট অবস্থা আছে, এটাও কিন্তু সেম অবস্থা, কোথাও ইম্প্যাক্ট নাই এটা। ওকে, বাট যখনই আমরা এটাকে অ্যাপ্রুভ করে দিব, যখনই আমরা এটাকে বলবো যে এটা ড্রাফটে নাই, এটা ইনভয়েস কনফার্ম, তখন কিন্তু এটা সব জায়গায় ইম্প্যাক্ট ফেলবে। আপনার এইটার যে টোটাল অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট আপনাকে রেভিনিউ হিসেবে দেখাবে, প্লাস আপনার ইনভেন্টরিতে যে কটা প্রোডাক্ট ছিল সেই কটা প্রোডাক্ট ইনভেন্টরি থেকে বের হয়ে যাবে, বিক্রি করছেন তো। ওকে, এখন দেখেন এইটাকে আমরা একটু ওপেন করি, এটার উপরে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ওকে, এখন দেখেন এখানে যদি আমি অ্যাপ্রুভ অ্যান্ড ইমেইল করি, সেম কোডের মতো এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং একটা ইমেল চলে যাবে আমার ক্লায়েন্টের কাছে। ওকে, আর যদি এখান থেকে আমি শুধু অ্যাপ্রুভ করে দেই তাহলে ইমেলটা আর যাবে না, কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে আবার ওই ইনভেন্টরি থেকে প্রোডাক্ট কমে যাবে আর আমার রেভিনিউতে টাকা চলে যাবে। ওকে, তো আমরা নর্মালি এটাকে অ্যাপ্রুভ করে দিই। ও আচ্ছা, ডিউ ডেটা অ্যাড করতে, ডিউ ডেট, আচ্ছা এটা দিয়ে দিই। এটা কিন্তু মাস্ট বি অ্যাড করতে হবে। আপনি আজকে এটার ইনভয়েস করতেছেন, বাট আপনার এখন কি কিসে যাবে, এটা অ্যাকাউন্টস রিসিভেবলে যাবে কিন্তু, তাই না? এই টাকাটা কিন্তু ইনভয়েস, আপনি বাকিতে বিক্রি করতেছেন। এখন এই অ্যাকাউন্টস রিসিভেবলটা কতদিনের মধ্যে উনি পে করবেন, ডিউ ডেট কবে, এটা কিন্তু মাস্ট দিতে হবে। ধরেন উনি বললেন যে আমি 31 তারিখের মধ্যে এটা পেমেন্ট করে দেব, তাহলে আমার ডিউ ডেট থাকলো 31। এখন আমি যদি এখান থেকে এটাকে অ্যাপ্রুভ করে দিই, অ্যাপ্রুভ, হ্যাঁ, অ্যাপ্রুভ করে দিলে দেখেন এইটা আমার ইনভয়েস হিসেবে এখন কাউন্ট হয়ে গেছে 4484, এটা আমার ইনকামে দেখানোর কথা। আমরা একটা রিপোর্ট দেখে আসি। হ্যাঁ, এই যে রিপোর্ট, অ্যাকাউন্টিং থেকে রিপোর্টে যাব। রিপোর্টে গিয়ে আমরা দুইটা রিপোর্ট দেখবো, একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, একটা হচ্ছে ব্যালেন্স শিট। কোনটা ওপেন হলো? আচ্ছা, এখানে শর্টকাটে প্রফিট অ্যান্ড লসটা আছে, এটা আমি একটা নতুন ট্যাবে ওপেন করি। আর ব্যালেন্স শিটটা আমি এখানে সার্চ করি। হ্যাঁ, ব্যালেন্স শিট,
ওকে, তাহলে আমরা লেনদেনগুলো করলাম সব কিন্তু অগাস্ট মাসে, তাই না? অগাস্ট মাসে। তাহলে আমি যদি এখানে এন্ড অফ লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, আচ্ছা এটা আমি দেবো কাস্টম ডেট, এটা আমি দেবো 2025, আর এটা দিয়ে আমি অগাস্ট, ওকে, দিয়ে আমি একটু আপডেট দিই। বুঝি না, সেপ্টেম্বরের 9 তারিখে যদি দেয়, আপনি এটা ফিউচার ডেটে কোড করতে পারবেন যে অমুক ডেট পর্যন্ত থাকবে, ফিউচার ডেটে তো আপনি ইনভয়েস করতে পারবেন। যেটা বলতেছেন ওইটা প্র্যাকটিক্যালি পসিবল না, ফিউচার ডেটে কিন্তু কোনো ইনভয়েস হবে না। ফিউচার ডেটে আপনি কোড করতে পারবেন যে এই পর্যন্ত এটার মেয়াদ থাকবে, কিন্তু আপনি ফিউচার ডেটে এটার কোনো কোড করতে কথা বুঝি নাই। ধরেন ফিউচারে আপনি একটা ইনভেস্ট করতে চাচ্ছেন, ব্যালেন্স শিটে আমি এটা ইমপ্যাক্ট সেলস করবে, সেমই হবে, আপনার সেলস যেদিন হবে সেই দিনের ইমপ্যাক্ট হবে, এখানে তো সেমই থাকবে। আমরা মানে আপনি জানতে চাচ্ছেন কি যে যদি আমি ডেটটা অগস্টের 31 তারিখ না দিয়ে সেপ্টেম্বর 9 তারিখ দিতাম তাহলে কি হতো? সেমই হতো। আপনার ব্যালেন্স শিটে আমি 31 তারিখ দিলাম, ঠিক আছে, বাট টাকা আমার হচ্ছে সেপ্টেম্বরের 9 তারিখ, ডিউ ডেট হচ্ছে সেপ্টেম্বরের 9 তারিখ, 31 তারিখে ছিল, 31 তারিখে ঘুরায় ঘুরায় আমার তো ভ্যালিড ছিল 31 তারিখ পর্যন্ত টাকা, ঠিক আছে, মানে আমার সেপ্টেম্বরের 9 তারিখে টাকাটা আমার ব্যাংকে ঢোকাবে, ঠিক আছে, তাহলে ব্যালেন্স শিটে ইমপ্যাক্টটা কেমনে করবে? এবার ওই সেপ্টেম্বরে টাকা যখন আপনার টাকা রিসিভ হবে তখন আপনার অ্যাকাউন্টস রিসিভেবল 0 হবে, সেটা সেপ্টেম্বরের 9 তারিখ বা ডিসেম্বরের 9 তারিখ বুঝলে তখন ক্রেডিট। এখন এখন দেখেন আপনার এই যে অ্যামাউন্ট, ঠিক আছে, এটা এই অ্যামাউন্টটা কোথায় আছে? অ্যাকাউন্টস রিসিভেবল আছে, রাইট? এখন ধরেন উনি আপনার দেওয়ার কথা সেপ্টেম্বরের 9 তারিখ, উনি দিল না, উনি দিল ডিসেম্বরে গিয়ে, হইতে পারে এরকম হয়, অনেক ক্লায়েন্ট এরকম আছে। এইটা যখন এই অ্যামাউন্ট যখন দেবে তখনই কেবল এটা 0 হবে, তার আগ পর্যন্ত এটা এই অবস্থাতেই থাকবে। বুঝছেন? যতক্ষণ পর্যন্ত আপনি রিসিভ না করবেন সিস্টেমে ততক্ষণ পর্যন্ত এটা 0 হবে না, সেটা ডেট যেটাই হোক, নো প্রবলেম। ওকে, তাহলে আমরা ব্যালেন্স শিটে এটার ইমপ্যাক্ট দেখতে পাচ্ছি, কিন্তু এর আগে কিন্তু এটা ছিল না, কারণ এই অ্যামাউন্টটাই তো আসছে। এর আগে কিন্তু যতক্ষণ আপনি কোড করছেন, ইনভয়েস করে ড্রাফট রাখছেন, ততক্ষণ এটা 0ই ছিল। অ্যাকাউন্ট রিসিভেবল তখনই আপনার এখানে ক্রিয়েট হবে যখন আপনি ইনভয়েস অ্যাপ্রুভ করবেন, ইনভয়েস ডান হবে। ওকে, এটা কি ছিলাম? আচ্ছা, বুঝতে পারলেন কি? আচ্ছা, তাহলে আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম বিজনেস থেকে সেলস ওভারভিউতে। সেলস ওভারভিউতে ফার্স্ট কাজ আমরা করলাম কি, একটা কোড করলাম। যদি কোডটার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে তো তখনই শেষ, উনি আর কন্ট্যাক্ট করলেন না, আমরা এটা শেষ। বাট যদি এটা কন্টিনিউ হয় তাহলে ওনার সাথে আমরা এই কোডটাকে ইনভয়েসে কনভার্ট করতে পারবো। ইনভয়েসে কনভার্ট করার আগে যদি কম বেশি হয়, এডিট করার প্রয়োজন হয়, আমরা করতে পারবো। করে ফাইনালি ইনভয়েস অ্যামাউন্ট যেটা হবে সেটাকে আমরা ইনভয়েস করে দিলে তখন এটা আমার অ্যাকাউন্টস রিসিভেবলে চলে আসবে, আর ওই কাস্টমারের নামে একটা ব্যালেন্স দেখাবে যে তার কাছ থেকে কত টাকা পাই। ওকে, এখন এই টাকাটা তো অ্যাওয়েটিং পেমেন্টে আছে, তাই না? দেখেন এখান থেকে ড্রাফটে ছিল, ড্রাফট থেকে অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, আমরা এখানে অ্যাপ্রুভ করে দিছি, এখন আছে অ্যাওয়েটিং পেমেন্ট, পেমেন্টের জন্য ওয়েট করতেছি। এখন পেমেন্ট আমি রিসিভ করলে এটা 0 হবে। ওকে, এখন দেখেন আমি যদি সেলস ওভারভিউ থেকে ইনভয়েস এসে অ্যাওয়েটিং পেমেন্টে আমি ক্লিক করি, এখানে এখন আমাদের একটা দেখাবে, বাট এরকম আমাদের অনেকগুলো থাকতে পারে। মানে ইনভয়েস আমি 50টা করতে পারি দিনে, তাই না? হতে পারে না? 50টা অ্যাওয়েটিং পেমেন্টে থাকতে পারে। এখন ধরেন আপনাকে কি হইলো, বাইরে কি হয়, বাইরে এগুলো হচ্ছে সবই অনলাইন ট্রান্সফার হয়, ওরা কিন্তু কেউ মানে
রেয়ার কেসে হয়তো হাজারে একটা দুইটা এসে হয়তো ক্যাশ দিয়ে যেতে পারে, নর্মালি কিন্তু এগুলো সব ট্রান্সফার হয়ে যায়। যেমন আমাদের, আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানিতে কিন্তু কেউ যা টাকা নেয় না, সব আমাদের স্টাফ পেমেন্ট যা হচ্ছে সব ব্যাংকের থ্রুতে হচ্ছে। আমাদের যত পেমেন্ট আসতেছে সব ব্যাংকের থ্রুতেই পেমেন্ট আসতেছে। আমরা কি করি, আমাদের অ্যাকাউন্টস থেকে যখন আমাদেরকে ধরেন একটা ব্যাংক স্টেটমেন্ট পাঠিয়ে দেয়, স্টেটমেন্ট পাঠিয়ে দিলে আমি ক্লায়েন্টের নাম ধরে ধরে কিন্তু বলতে পারি যে কোনটা কোনটা আমার অ্যাকাউন্টে আসছে, আমি সেটা সিস্টেমে সেটা পেমেন্ট দেখা দিই, পেড দেখা দিই। ওকে, এখন দেখেন তাহলে এই ইনভয়েসটা বা এটা আমার অ্যাওয়েটিং পেমেন্টে আছে, কিন্তু আমি যদি এই লাইনটার উপরে ক্লিক করি তাহলে এটা আমার ওপেন হয়ে যাবে। হ্যাঁ, ওভারডিউ বাই, এইটা হচ্ছে ওই যে আপনি যেটা বললেন 31 তারিখ পরে যদি 9 তারিখে দিলেও ধরেন, হ্যাঁ, তখন হবে কি 31 তারিখটাকে এটা ওভারডিউ বাই কতদিন হলো ওভারডিউ হয়ে আছে, কোন ডেটের পর থেকে ওভারডিউ হয়ে আছে সেটা শো করবে। ওকে, আচ্ছা এটাকে আমরা একটু ওপেন করি। এখন দেখেন এখন কি হলো, এটা আমার ইনভয়েস, তাই তো। এখন আমি এটাতে পেমেন্ট নিব, পেমেন্ট নিতে গেলে জাস্ট ছোট্ট করে শুধু এই যে অ্যাড পেমেন্টে ক্লিক করব, অ্যাড পেমেন্ট। ধরেন আমার অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসছে, আমি ব্যাংক স্টেটমেন্টটা পাইছি, আমি এখন ওটা দেখে এখানে এটাকে পেইড দেখাচ্ছে। ওকে, এখন কথা হচ্ছে এই পেমেন্টটা কি পুরোটাই একসাথে নিতে পারবেন? কিন্তু যদি ক্লায়েন্ট এরকম বলে যে ভাই আমার একটু টাকা শর্ট আছে, আমি আপাতত 3000 দিচ্ছি, সেটা আমরা নিব না? নিব তো। এখন ধরেন উনি টাকা দিল কম, আমরা এটাকে কেটে দিব, কেটে দিয়ে আমরা এটা করবো 3000। ওকে, 3000 করার পর এখানে ডেট হচ্ছে 16 তারিখ। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে 16 তারিখ মানে আজকের ডেটে আপনাকে নিতে হবে, ফিউচার ডেটে টাকা জমা নিতে পারবেন না, বুঝছেন? যেদিন আপনি টাকা রিসিভ করছেন ওই দিন বা তার পরের কোনো ডেটে যে আপনি এটা ওই দিনের ডেটে এন্ট্রি দিতে পারবেন, কিন্তু আপনি আজকে 16 তারিখে আপনি দেখাচ্ছেন যে আপনি 18 তারিখে টাকা রিসিভ করছেন, এটা কিন্তু পারবেন না। যদি কোনো কাজ পেন্ডিং কাজ হচ্ছে আগে হচ্ছে ডেটে দেখাতে হয়, আমি পেয়েছিলাম রেকর্ড করেন 15 তারিখে পাইছি, কিন্তু সে রেকর্ড করে পরবর্তীতে রেকর্ড করতে পারবেন, নো প্রবলেম। ওইটা হচ্ছে আমি আজকে 16 তারিখ আজকে দিচ্ছি, 15 তারিখ না নিবে নিবে। আমি বলছি কি, ধরেন আপনি 28 তারিখে রেকর্ড করতেছেন, হ্যাঁ, মানে আপনি ধরেন 28 তারিখে রেকর্ড করতেছেন, 28 তারিখের আগের যে কোনো ডেট আপনি দিলে নিবে, 28 তারিখের পরের ডেট নেবে না, ফিউচার ডেটে পেমেন্ট নিবে না, কারণ ডেট তো এখন আসেনি, আপনি ওই ডেটে কেমনে দেখাচ্ছেন পেমেন্ট? আমি বলছিলাম যে পেন্ডিং কাজ থাকে আমার, হ্যাঁ, এবিএসের সাবজেক্ট কাজ করে আছে যেটা ট্রানজিশন অল হয়ে গেছে, আসলে এবিসি সেলস হয়ে গেছে, রেকর্ড করে ওইটা যদি আমি 100% ওটা নিবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এখন দেখেন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে যে আপনি কোন অ্যাকাউন্টে টাকাটা নিচ্ছেন। ধরেন আমি দিলাম এই যে আরবিএস ব্যাংক একটা দিছিলাম না, ব্যাংক অ্যাড করছিলাম না আরবিএস ব্যাংক, এই ব্যাংকে টাকাটা নিব। রেফারেন্স ধরেন আমি একটা ওনার ওই পিও নাম্বারটাই ধরেন আমি একটা রেফারেন্স হিসেবে দিলাম, এই পিওর এগেনস্টে ফাইনালি আমি এই পেমেন্টটা নিচ্ছি। তাহলে আমি 3000 পাচ্ছি আজকে এই ব্যাংকে, আরবিএস ব্যাংকে। ওকে, এটাকে আমি জাস্ট অ্যাড করে দিব। অ্যাড করে দিলে দেখেন দেখেন এখানে আমাকে বলতেছে কি, এটা কিন্তু এখনো অ্যাওয়েটিং পেমেন্টেই আছে। এখানে বলতেছে আমি পেইড কত 3000, ডিউ কত 1448। এই পুরোটা যতক্ষণ পর্যন্ত পেইড না হবে ততক্ষণ পর্যন্ত পেইড অপশনে যাবে না। ওকে, এখন ধরেন না, আপনার ধরেন যে এই পেমেন্টটা 3 দিনে আসছে, কথা প্রথমে আসছে 1000, তারপরে আসছে 2000, তারপরে বাকিতে আসছে, আপনি ওইটা দেখে 3 বার এখানে এন্ট্রি দিতে হবে, শর্টকাট ওয়ে। আচ্ছা এটাকে আমি আবার একটু ওপেন করি, ওপেন করে সেম সিস্টেম, সেম জাস্ট আমি অ্যাড পেমেন্টে যাব, অ্যাড পেমেন্টে গিয়ে তো এখন আমাকে শো করবে কিন্তু ওই বাকিটুকু রিমেইনিং অ্যামাউন্ট। রিমেইনিং অ্যামাউন্টটা আমি আজকে পেয়েছি, আজকে আমি এই ব্যাংকে সেম ব্যাংকে নিলাম, নিয়ে অ্যাড করে দিলাম।
না, রেফারেন্সটা ম্যান্ডেটরি না, বাট আপনি আপনার মানে নিজের প্রয়োজনেই দিতে পারেন যে এটা কোন কিসের এগেনস্টে আসে ভবিষ্যতে যদি বুঝতে পারেন। এখন দেখেন এটা অ্যাওয়েটিং পেমেন্টে কিন্তু নাই। এখন যদি আমি পেইডে যাই, পেইডে গেলে দেখেন এখন এটা পেইড হয়ে গেছে পুরোটা। ওকে, এখন কিন্তু আপনি যদি এখন যদি অ্যাকাউন্টিং থেকে রিপোর্ট, এখন ব্যালেন্স শিট দেখলে কিন্তু দেখবো আমরা ওই অ্যাকাউন্টস রিসিভেবল জিরো হয়ে গেছে। ব্যালেন্স শিট 3000 টাকা যদি যেটা 3000 দেওয়া হলো ওটা যদি প্রাইস মিস্টেক কি আমরা 3500 ছিল 3000 দিয়ে দিছি ওদিকে কিছু সম্ভব না, ওই ট্রানজাকশনে এড করা সম্ভব না, পরেরটাতে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, সেম ডেটা তো না 500 অ্যাড করে দিতে হবে। কারণ আপনি একটার জায়গায় দুইটা এন্ট্রি দিলেন তখন এই আপনি চেক করে দিচ্ছেন আমাকে আজকে পেমেন্টের লেটস আমার পেমেন্ট হচ্ছে 4000 টাকা, আমার 3900 টাকা দিল, বললে 100 টাকা হচ্ছে ডিসকাউন্ট আমরা দিয়ে দিলাম, সেল ডিসকাউন্ট ওইটা দিয়ে দিলাম, তখন কি আমি এটার মধ্যে একটু দেবো যে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি? হ্যাঁ, ডিসকাউন্ট দেখাবো তো, কারণ আপনার ইনভয়েস অ্যামাউন্ট না হলে তো ইয়ে হবে না। ধরেন আপনার ইনভয়েস অ্যামাউন্ট হচ্ছে 1205 টাকা, উনি বললো যে ভাই আপনি 1200 টাকার এটা কমপ্লিট করেন। এখন যদি আপনি 1200 টাকা এটাকে রিসিভ দেখান, ওনার নামে সারা জীবন 5 টাকা ডিউ দেখাবো, এটা আপনাকে পেমেন্ট করার সময় ডিসকাউন্ট করে দিতে হবে, এটা আমি দেখাবো আপনাদের। এটা এটা আরেকটা ক্লাসে দেখাবো, এটা রিলেটেড একটা ক্লাসে দেখাবো। পেমেন্টের সময় ডিসকাউন্ট দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, ডিসকাউন্ট করে দেওয়া যায়। তা না হলে কি হবে, আপনার তো এটা সবসময় ওর নামে ব্যালেন্স দেখাইতেই থাকবে, কিন্তু ও তো ওর হিসেবে তো আমার তো এটা জিরো হয়ে গেছে, আমি তো 5 টাকা বলে নিছি যে 5 টাকা আমি দিব না। হয় না এরকম যে 1010 টাকা আসছে বা 1000 টাকা নিয়ে নেন, আমরা তো রেগুলার লাইফে এগুলো করি। তো ও যদি আপনার ওই সিস্টেমে তোলার পর 1000 টাকা, তাহলে 10 টাকা আপনার সারা জীবন বাকি দেখাবে। আর ডিটেইলস যদি না দেয় তাহলে ব্যাকডেটস দেখানোর কি আছে চান্সেস? হ্যাঁ, ব্যাড ডেট দেখা গেলে তো 1 বছর রাখতে হবে। আচ্ছা দেখেন, এখন এখানে কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবলে কিছু নাই, এটা অলরেডি আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসছে টাকাটা, এখন ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা কি কি করলাম শুরু থেকে যদি আবার একটু বলি, আমরা কোড করলাম, আমার সিস্টেমে ড্রাফট রাখলাম, যদি এটা ফাইনালি আমার মানে সেলসে কনভার্ট হয় তাহলে আমি এটাকে ইনভয়েস করতে পারবো। ইনভয়েস করে আমি ইনভয়েস করা মানে কি, প্রোডাক্ট বিক্রি করছি টাকা পাইনি, পরে টাকা নিব কি করে সেটা দেখালাম। এখন সবার তো আর কোড করতে হবে না, ধরেন আপনার রেগুলার কাস্টমার, তার আমি তো কোড করার কিছু নেই, ও ফোন করে বললো ভাই প্রোডাক্টটা পাঠাই, তখন তার আমাকে ইনভয়েস করে পাঠাই। সরাসরি যদি ইনভয়েস করতে যাই তাহলে যে ইনভয়েস সেন্টার থেকে নিউ ইনভয়েসে গেলেই হবে। আমি আপনাদের শুরু থেকে একটু দেখাই, সেটা হচ্ছে এই যে আমরা সেলস ওভারভিউতে আসি, সেলস ওভারভিউতে এসে এখান থেকে যদি আমি ইনভয়েসে যাই, ন্যাভিগেট করতে শর্টকাট তো দাও। হ্যাঁ মানে আমি শুরু থেকে দেখাচ্ছি কেন, যেন আমি হুট করে কোথায় গেলে আপনি বুঝতে পারবেন না, এই জন্য। তাহলে এটা ইনভয়েসে একটা ফর্ম ওপেন হয়ে গেল। হ্যাঁ, ইনভয়েস নাম্বার 2 একটা কিন্তু ইনভয়েস আমরা করে ফেলছি। আর যদি আমরা বিজনেস থেকে সরাসরি ইনভয়েসে ক্লিক করি তাহলে আমরা এই অপশনটা পাবো। এই অপশনে গিয়ে এই যে নিউ ইনভয়েসে ক্লিক করলে আমরা আবার ওই ফর্মে চলে যাব। ওকে, এখন ধরেন আমার একটা নর্মাল একটা ইনভয়েস করি, কারণ আমি একটা আমারটা ধরেন ইনভয়েসটা করছি, আমি একটু ব্যাক ডেটে দেখাই। হ্যাঁ, 10 তারিখে করছি, ডিউ ডেট 31, ইনভয়েস নাম্বার 2, আইটেম দিলাম ধরেন লেনোভো থিংকপ্যাড, এইটাকে দিলাম আমি 5টা, ট্যাক্স অন সেল এটা 0% ট্যাক্সই ধরলাম আপাতত, ট্যাক্স 0% ধরে আমি এটাকে কি করব, সরাসরি আমি এটাকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। এর আগে তো সেভ করে সেন্ড করলে কি হবে দেখেছি, অ্যাপ্রুভ করে দিচ্ছি, তার মানে আমার ইনভয়েস এটা ডান। এখন এই 1500 সামথিং কোথায় চলে আসছে, আমার কিন্তু ব্যালেন্স শিটে চলে আসছে রিসিভেবল। হ্যাঁ, এখন ধরেন সিনারিও কি হইতে পারে, এটা ওনার কাছ থেকে আমি টাকা পাইনি, তাই না, ইনভয়েস তো এখন রিসিভেবল আছে, টাকা এখনো পাইনি।
এর মধ্যে উনি আমাকে বললেন, ভাই আপনি যে কয়টা ল্যাপটপ আমাকে দিয়েছেন 5টা, তার মধ্যে একটা আছে ডিফেক্টিভ, ফেরত দিতে হবে। রিটার্ন আসতে পারে না এরকম? যদি রিটার্ন আসে তাহলে কি হবে? রিটার্ন আসলে সিনারিও দুইটা। একটা হলো আমি টাকা এখনো দেই নাই, মানে আমি এখন টাকা পাই নাই, তার আগে উনি ফেরত দিচ্ছে, তাহলে উনি যে টাকাটা দিতেন আমাকে সেটার সাথে অ্যাডজাস্ট করা যাবে। আর যদি এমন হয় আগের ইনভয়েসটা কি পেইড, সেখান থেকে কিছু ফেরত আসে, ভাই টাকা তো দিয়েছি ঠিক আছে, দীর্ঘদিনের ব্যবসা, অনেকদিন ধরে আপনার সাথে রিলেশন, আপনার দুইটা প্রোডাক্ট করছে ফল্টি প্রোডাক্ট করছে, ফল্ট, এটা আমাকে ফেরত দিতে হবে। তখন যদি হয় তাহলে প্রোডাক্ট আমাকে ফেরত নিয়ে টাকা ফেরত দিতে হবে, রিফান্ড করতে হবে। হ্যাঁ, একটা হলো আমি এখনো টাকা পাইনি, তাহলে টাকা আমার অ্যাডজাস্ট করার সুযোগ আছে। আরটা হচ্ছে আমি টাকা পেয়ে গেছি, তাহলে আমাকে রিফান্ড করতে হবে। এটাকে বলে ক্রেডিট নোট। ওকে, ধরেন বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন নামে বলতে পারে, বাট ইন্টারন্যাশনালি এটা আপনি কাস্টমারের ক্ষেত্রে হন আর সাপ্লায়ারের ক্ষেত্রে হন, ভেন্ডরের ক্ষেত্রে হন, পুরোটাই হচ্ছে ক্রেডিট নোট। ওকে, এখন আসেন আমরা একটু ইনভয়েসগুলো দেখি। ইনভয়েস একটা আছে ইনভয়েস আমার, আচ্ছা অলে যাই, অলে গেলে সবগুলো দেখা যাবে। আচ্ছা, একটা আছে কোথায়, একটা পেইড, আর একটা হচ্ছে অ্যাওয়েটিং পেমেন্ট, এখনো পেমেন্ট পাইনি, দুইটা স্ট্যাটাস। এখন ধরেন যদি যেটার টাকা এখনো পাইনি, এখান থেকে যদি ধরেন আমার একটা ল্যাপটপ ফেরত আসে, তাহলে আমি এটাকে কি করবো ক্রেডিট করবো। তখন কি করব, তখন আমি ইনভয়েস 2টা আগে ওপেন করব। এটা কোনটার ক্ষেত্রে, যেটাতে আমি এখনো টাকা পাই নাই, প্রোডাক্ট দিচ্ছি। হ্যাঁ, ইনভয়েস 2টা ওপেন করে, এটা হচ্ছে ইনভয়েসটা, তাই তো। আমি এই যে 3 ডট, এই 3 ডটে আসবো। 3 ডট কোনটা, এখানে কিন্তু আবার এইটাতে আসলে হবে না, এই যে এইটা মানে অ্যাড পেমেন্টের পাশে যে 3 ডট, 3 ডটে আসবো। এসে দেখেন হয়ে গেল ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট, এখানে আমি ক্লিক করি। এটা কোনটার ক্ষেত্রে, যেটার ক্ষেত্রে আমি এখনো টাকা পাইনি, প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আমার অ্যাডজাস্টমেন্ট হবে। তাহলে কি হবে, আমি 3 ডটে এসে ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিটে আসবো। আসার পরে আমার অ্যাপ্লাই ক্রেডিট হবে, দেখেন এখানে কিন্তু ক্রেডিট নোট নাম্বার চলে আসছে। ক্রেডিট নোট 3 হইলো কেন, ক্রেডিট নোট তো প্রথম না, এটা ক্রেডিট নোট সবসময় কোড এবং ইনভয়েসের সিরিয়ালে থাকে। এরপরে যদি একটা ইনভয়েস করি, ইনভয়েস হবে 4, এরপরে যদি একটা ক্রেডিট নোট করি তাহলে ক্রেডিট নোট হবে 5, একই সিরিয়ালে থাকে। ওকে, তাহলে আমার ফেরত আসতেছে কয়টা, এখানে আমি কোয়ান্টিটি দিলাম একটা, দিয়ে আমি এখানে অ্যাপ্রুভ করে দিলাম। হ্যাঁ, একটা প্রোডাক্ট আমার ফেরত আসতেছে, এটাকে আমি ক্রেডিট নোট করতেছি ওই ইনভয়েস থেকেই, করে আমি এটাকে অ্যাপ্রুভ করে দিলাম। একটু পরে এগুলো সব ভুলে যাবে, মনে থাকবে, বাসায় যায় ভালো মতো 2বার দেখতে হবে। আর যে প্র্যাকটিসটা বুঝি নেই, লাস্ট হ্যাঁ না, এই যে ইনভয়েস নাম্বার 2 এটা তো মেনশন করা আছে। আমরা ইনভয়েস 2টা করছি, একটা হচ্ছে পেইড করে দিছি তাই না, 4000 সামথিং যে ছিল, আর হচ্ছে 1500 সামথিং ছিল, সেটা আমরা পেইড করি নাই, সেটা হচ্ছে ইনভয়েস 2। এটা থেকেই করছি। এটা পাওয়া যাবে, আমি দেখাচ্ছি। এখন দেখেন আবার এটা তো ভিতরে আছে, আমি শুরু থেকে দেখাই। আবার সেলস ওভারভিউতে এসে আপনার এখানে জিনিস আছে কয়টা, একটা কোড, একটা হচ্ছে ইনভয়েস, তাই না। এই দেখেন এটা হলো অ্যাকসেপ্টেড, এটা কিন্তু শেষ, আগেরটা তাহলে কোডের মধ্যে থাকবে, আমি এটা শেষ করেছি, বিট প্রাইস শেষ না, এটা তো অ্যাকসেপ্টেড, এটা শেষ, কিন্তু ওটা আপনি দেখাচ্ছে যে এটা কোড করছিলেন কোন এক সময়, এটা অ্যাকসেপ্টেড, এটা নিয়ে আর কোনো ইয়ে নেই। আর যদি ওই যে ডেট, এক্সপায়ারি ডেট দিলাম, ওটা পার হয়ে গেলে এই যে এক্সপায়ার ডেট। ওকে, আচ্ছা এবার আসেন ইনভয়েস, তাই তো। আমি এই যে অ্যাওয়েটিং পেমেন্ট বা এখানে এটার উপরে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে আমি অলে ক্লিক করব। অলে ক্লিক করলে আমার ইনভয়েস ছিল 2টা, একটা হচ্ছে অ্যাওয়েটিং পেমেন্ট আর একটা ছিল পেইড, এই যে এই অ্যামাউন্টটা মনে আছে, আর এইটা ছিল অ্যাওয়েটিং পেমেন্টে। এখন দেখেন এইটার মাঝখানে একটা ক্রেডিট নোট
ঢুকে গেছে, তাই না? ক্রেডিট নোট। এখন যদি আপনি ইনভয়েস টু, আপনি যেটা বলতেছিলেন যে কোনটাতে এটা মেনশন নাই, এখন যদি আমি ইনভয়েসগুলোতে ঢুকি, ইনভয়েস টুতে যদি যাই, তাহলে দেখেন ইনভয়েস টু এর অ্যামাউন্ট 1550 থাকবে না। কারণ কি, এই যে এখানে একটা ক্রেডিট নোট অ্যাড হয়ে গেছে 310, ইনভয়েস টু এর অ্যামাউন্ট কত হয়েছে? 540। ওকে, এখানে কিন্তু টোটাল অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন আপনি, 1550 ছিল, কিন্তু এই যে লেস একটা ক্রেডিট নোট 16 আগস্টে অ্যাড করা হয়েছে 310 টাকা, একটা ফেরত আসছে। আমরা কিন্তু একটু আগে অ্যাড করছি এইটা অটোমেটিক। হ্যাঁ, এখানে হ্যাঁ ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করে এই যে ক্রেডিট নোট একটা করছেন, এই যে ইনভয়েস নাম্বার রেফারেন্স চলে আসছে, ইনভয়েস টুর সাথে অ্যাড হয়েছে। ওকে, এখন আমি বলি এইটা আপনাদের যেটা হবে, এখন প্রথম দেখতেছেন তো, এটাকে বাসায় যে 2বার দেখতে হবে, আর আমি যে প্র্যাকটিসটা দিব এটার সাথে মিলে মিলে প্র্যাকটিসটা করতে হবে। একটা সফটওয়্যার শিখতে গেলে একটা সিঙ্গেল বাটনের উপরে, ধরেন এই সিঙ্গেল বাটনের উপরে অ্যাটলিস্ট 5 থেকে 7 বার যখন আপনি ক্লিক না করবেন, মনে রাখতে পারবেন। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে। কোর্টের সময় যে এক্সপায়ার ডেট আছে, এরকম একটা কোর্ট যদি এক্সপায়ার করে দেয়, তো পরবর্তীতে কাস্টমার যদি বলে যে আমার তো পার হয়ে গেছে সময়, আমি সেটা দিতে চাচ্ছি, তাহলে কি এক্সপায়ার করতে দিতে আবার রিটার্ন করে দেবে, আবার নতুন করে দেবে? না, করা যাবে, এডিট করা যাবে। ডেট চেঞ্জ করে দিলে আবার এটা ইয়েতে চলে যাবে। হ্যাঁ, এক্সপায়ারটা ওপেন করবেন, করে ডেটটা চেঞ্জ করে দিলে এটা আবার পিছিয়ে চলে যাবে। ওকে, এখন আমরা ছিলাম ক্রেডিট নোটে। ক্রেডিট নোটের দুইভাবে করা যায়, একটা হচ্ছে পেইড হয়ে গেলে, আর একটা হচ্ছে পেইড হয় নাই। আমরা পেইড হয় নাই অবস্থায় আছি। হ্যাঁ, তো উনি আমার কাছে, ওনার কাছে আমি 5টা প্রোডাক্ট বিক্রি করছি, উনি টাকা দেওয়ার আগেই বলতেছে, রিসিভ করে বলতেছে একটা নষ্ট আছে, ফেরত পাঠাইতেছে। তখন আমরা কি করছি, ওই ইনভয়েসটা ওপেন করছি, ওপেন করে 3 ডটে গিয়ে অ্যাপ্লাই ক্রেডিটে গেছি, যে একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করছি। তখন কি হয়েছে, ওই ইনভয়েসটার নিচে একটা ক্রেডিট নোট অ্যাপ্লাই হয়ে গেছে 310 টাকা, হয়ে 1240 টাকা চলে আসছে আপনার টোটাল ইনভয়েস অ্যামাউন্ট। একটা তো আমি ফেরত পেয়ে গেলাম, তাই না? এখন যদি আপনি এটাকে ধরেন এই জিনিসটা উনি এখন 1240 টাকা পেমেন্ট করবে, তাহলে কিছুই নাই, ইনভয়েসটা ওপেন করে জাস্ট ওই যে আগের মতোই অ্যাড পেমেন্টে গিয়ে 1240 টাকা কোন অ্যাকাউন্টে নেবেন, ধরেন আরবিএল ব্যাংক, আর কিছু আছে, একটাই ব্যাংক আপাতত আছে, অ্যাড করে দিলে আপনার অ্যাকাউন্টস রিসিভেবলে যে 1240 টাকা ছিল সেটা 0 হয়ে যাবে, আর এটা পেইড অপশনে চলে যাবে। তখন ক্যাশ সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, ক্যাশ কি বলছি, ক্যাশ কিন্তু ব্যাংকের মতো করে অ্যাড করতে হবে, মনে আছে? আমরা অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিব, দিয়ে ওটাকে নাম দিব ক্যাশ, পেটি ক্যাশ, রানিং ক্যাশ, যেটাই বলেন আর কি, দিয়ে অ্যাড করব। তখন আমরা জাস্ট ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করব। ধরুন উনি ক্যাশ টাকা পাঠিয়ে দিচ্ছে, টাকা গুনে নিছি, নিয়ে আমি জাস্ট ক্যাশ সিলেক্ট করে অ্যাকসেপ্ট করে দিব, ব্যাংকের জায়গায় তখন ক্যাশ দিব। বা ধরেন উনি বিকাশে দিতে পারে, তখন আমি অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে একটা বিকাশ অ্যাকাউন্ট আমার সিস্টেমে করে তখন বিকাশে রিসিভ করবো, বুঝতে পারছেন? এখন দেখেন, আচ্ছা এই ক্রেডিট নোটটার কি অবস্থা একটু দেখি। ও আচ্ছা, এটা তো দেখাইছি তখন। এই ক্রেডিট নোটটা আছে, বাট এটা বলা হচ্ছে কি ইনভয়েস নাম্বার 2 এর সাথে এটা লিঙ্কড, আর ইনভয়েস 2 তে গেলে বলা হচ্ছে একটা ক্রেডিট নোট এখানে অ্যাপ্লাইড। ওকে, তাহলে যদি আমরা টাকা না পাই তাহলে ক্রেডিট নোট অ্যাপ্লাই করবো কিভাবে, আমরা দেখলাম। ইনভয়েসটা ওপেন করে ভিতর থেকে করতে হবে। এখন এই ইনভয়েসের দুটোই কিন্তু পেইড, টাকা পেয়ে গেছি, তাই না? টাকা পেয়ে গেছি। এখন যদি প্রোডাক্ট ফেরত আসে তাহলে কি করব? তাহলে আমাকে একটু একটা জিনিস মনে রাখতে হবে। মনে রাখতে হবে কি, ধরেন আমি ইনভয়েস 1 থেকে প্রোডাক্ট ফেরত পেয়ে গেছি, আমি একটু এটা ওপেন করি। তাহলে আমি ইনভয়েস 1টা একটু ওপেন করে নিই। এটা ওপেন করার কারণ আছে, কারণ আমি যখন বাইরে থেকে করবো, যখন আমার এটা পেইড হয়ে যাবে, তখন এটা আবার দেখতে হবে যে কোন প্রোডাক্টটা ফেরত আসছে। এই জন্য আমি ইনভয়েসটা ওপেন করে নিলাম আরেকটা ট্যাবে। হ্যাঁ,
এখানে আমার দুইটা প্রোডাক্ট আছে, একটা এইচপি এলিটেক্স 800 GI, আর একটা হচ্ছে কিবোর্ড। ওকে, এখন আমি কি করব, আমি সরাসরি যাব হচ্ছে সেলস ওভারভিউতে। সেলস ওভারভিউতে গিয়ে এই যে প্লাস নিউ আছে না, এই প্লাস নিউ থেকে যাব আমি ক্রেডিট নোটে। এই ক্রেডিট নোট কিন্তু ইনভয়েস ওপেন করে ভিতর থেকে করতে পারবে না, যেটা পেইড হয়ে গেছে। এই ক্রেডিট নোট করতে হবে কোথা থেকে? আমাকে যেতে হবে বিজনেস থেকে সেলস ওভারভিউতে। সেলস ওভারভিউতে গিয়ে যে প্লাস নিউ, এখান থেকে ক্রেডিট নোট। এটা করবো কখন? যখন পেইড হয়ে গেছে। টু, কাকে করব? এই জন্য আমি ইনভয়েসটা ওপেন করে নিয়েছি। আমাকে দেখতে হবে ইনফরমেশন, চার্লস, তাই না? নাম কি এর? কাকে করবো এই ক্রেডিট নোটটা? চার্লসকে করবো। তাহলে আমি এখানে নাম দেব চার্লস, এই যে এটা। হ্যাঁ, ধরেন ক্রেডিট নোট আমি আজকেই করতেছি, ক্রেডিট নোট আমার ফিউচার ডেটে করা যাবে না, আজকেই করতেছি। তাহলে দেখেন এখানে এর আগে ক্রেডিট নোট একটা 3 ছিল না, এটা আসলে কত? 4। রেফারেন্স দিলাম, ধরেন আমি ইনভয়েস 1, ইনভয়েস 1 এর এগেনস্টে আমি এই ক্রেডিট নোটটা করতেছি। ওকে, এখন আসেন আইটেম কি? আইটেম হচ্ছে ধরেন আমার কিবোর্ড 18টার মধ্যে 3টা ফেরত আসছে কথাটা। তাহলে আমি এখানে আইটেম সিলেক্ট করব হচ্ছে কিবোর্ড। কিবোর্ড কোয়ান্টিটি হচ্ছে 3টা ফেরত আসছে। এই যে ট্যাক্স রেট, এই ট্যাক্স রেট এইখানে যা থাকবে সেটাই দিবেন, যেটা দিয়ে ইনভয়েস করছেন ঠিক সেম ট্যাক্স রেটে দিতে হবে। তাহলে আমি এখানে এক্সাম্পটেড দিয়ে দিই ট্যাক্স রেট। ওকে, তাহলে আমার 3টার দাম আসে হচ্ছে 360 টাকা। এইটাকে আমি এটা আমি সেভ করে রেখে দিতে পারি পরবর্তীতে অ্যাপ্রুভ করার জন্য, জাস্ট ওপেন করে অ্যাপ্রুভ করতে পারবো। আমি এটা সরাসরি অ্যাপ্রুভ করে দিচ্ছি। ওকে, এখন এই যে ক্রেডিট নোটটা আমি এখানে অ্যাপ্রুভ করছি, এখন যদি আমি ইনভয়েসে আসি, ইনভয়েসে আসলে দেখেন অ্যাওয়েটিং পেমেন্টে কিন্তু একটা আছে, এই যে ক্রেডিট নোট। অ্যাওয়েটিং পেমেন্ট কিন্তু আমি পেমেন্ট পাবো না, এই টাকা আমাকে দিতে হবে, কারণ কি টাকা পেয়ে গেছি, তাই না? এখন যদি আমি এটাকে ওপেন করি, ওপেন করে ধরুন আমি টাকা পাঠাই দিচ্ছি, ব্যাংকের থ্রুতে পাঠাই দিচ্ছি, এখন আমি রেকর্ড করতেছি, তাই না? ডেট কবে? আজকেই পাঠাই দিচ্ছি, আজকের ডেটে। পেইড ফ্রম, আমার কোন ব্যাংক থেকে দিছি, বা আমার ক্যাশ অ্যাকাউন্ট থেকে দিছি কিনা, বা আমার বিকাশ থেকে দিছি কিনা, আমি ধরেন এখান থেকেই দিছি। রেফারেন্স কত? INV, ইনভয়েস 1, ইনভয়েস 1 এর এগেনস্টেই টাকাটা গেছে, ঠিক আছে? জাস্ট অ্যাড রিফান্ড করলে আমার এই ব্যাংক থেকে 360 টাকা কমে যাবে, আমার ইনভেন্টরিতে এই 3টা প্রোডাক্ট এসে অ্যাড হয়ে যাবে। ওকে, তাহলে আমি অ্যাড রিফান্ড দিয়ে দিলাম। মানে এখান থেকে ব্যাংকের রেজিস্টার নিয়ে নিবে। হ্যাঁ, অটোমেটিক ব্যাংকের এন্ট্রি নিয়ে নেবে। ব্যাংক থেকে 360 টাকা কমে গেল, আর আমার ইনভেন্টরিতে 3টা কিবোর্ড এসে জমা হয়ে গেল। প্রসেস মনে রাখার দরকার নেই, প্রসেস কাজ করতে করতে মনে থাকবে। বুঝেন নাই দেখুন, প্রসেস লেন্দি, ভুলে যাবো কোনটার পর কোনটা ক্লিক করবো, ভুলে যাবো, এই জন্য তো ভিডিও দেবো, তাই না? দেখে দেখে করবেন, বাট বুঝতে পারেন নাই কি, একদম কথা বুঝেন নাই কি, এটা বলেন। আমি 360 টাকা 120 টাকা রেটে করলাম, ঠিক আছে? আমি হঠাৎ করে প্রাইসের দামটা মানে ওদের পর তো প্রাইসের তো 20 টাকা বাড়ায় দিল, 140 টাকা ছিল। পরে আমার বিক্রিটা আসছে, ঠিক আছে? এখন আমি রেটটা কত করব? এটা আগেরটাই, যেটা দাম বিক্রি করছিল। না, আপনাদের উপরে দিতে গেলে পরে তো আমার লসটা থাকবে না, যদি আমার এই প্রোডাক্ট আমার কম হয়ে গেছে। না না না, এখানে হচ্ছে ধরেন আপনি 100টা প্রোডাক্ট 120 টাকায় এখানে এন্ট্রি দিচ্ছেন, ওই 100টা প্রোডাক্ট 120 টাকাতেই থাকবে। সেম প্রোডাক্ট আবার পরের চালানে দিয়েছেন 150 টাকা, 50টা, কথার কথা, ওই 50টার দাম 150 টাকা থাকবে। তো যার কারণে আপনি যে ওই রেটে ফেরত নিলে যে লস হবে, এটা কিন্তু হবে না। বুঝতে পারছেন? মানে আপনি পরবর্তীতে রেট চেঞ্জ করলে আগেরগুলোর রেট কিন্তু চেঞ্জ হবে না, আগেরগুলো যে রেটে দিয়েছেন ওটাই থাকবে। যার কারণে আপনি যে রেট চেঞ্জ করার কারণে যেটা লাভ লসের বিষয় আসবে, এটা আসবে না। যে রেটে কিনছেন ওই রেটেই ফেরত দেবে, যে রেটে বিক্রি করছেন ওই রেটে ফেরত দেবে। ওকে, আচ্ছা, এখন একটা বিষয় আছে, সেটা হলো যদি এটা তো বাকি বকেয়ার কথা বললাম, যে ইনভয়েস আছে, বাকি আছে, রিসিভেবল আছে, নগদ টাকায় বিক্রি হতে পারবে না, আমি কিনতে পারবো না নগদ টাকায়। ক্যাশ করলাম। এখন যদি নগদ টাকায় বিক্রি হয় তাহলে কি?
সেক্ষেত্রে অপশনটা হচ্ছে এই যে এখানে প্লাস, এই প্লাসে গিয়ে আপনাকে করতে হবে রিসিভ মানি। আর কোনো কিছু যদি নগদ টাকায় বিক্রি করেন তাহলে তো আপনি টাকা রিসিভ করছেন সাথে সাথেই, এটা তাহলে এটা করতে হবে রিসিভ মানি করে বলতে হবে যে আপনি কোনটাতে টাকা রিসিভ করছেন। এখন দেখেন এখানে আমি আপনাদের গত ক্লাসে দুইটা জিনিস অ্যাড করে দেখাইছিলাম, একটা ব্যাংক একটা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডে টাকা রিসিভ করা যাবে, যার কারণে দুইটা অপশনে দিচ্ছে কোনটাতে করবেন। আমি ধরেন ব্যাংকেই দিলাম, ব্যাংকে রিসিভ করব, দিয়ে নেক্সট। ঠিক আছে, এখন রিসিভ মানি, হ্যাঁ, ফ্রম কার কাছ থেকে রিসিভ করবো? আমার কোনো একজন কাস্টমারের কাছ থেকে তো রিসিভ করবো, ধরনের চার্লসের কাছ থেকেই করি। নগদ টাকায় কিনবো মানে কি আজকেই কিনতেছে, তাহলে আজকে 16 তারিখে চার্লস কিনতেছে আইটেম কি, আইটেম ধরেন এটা, এইটা কিনতেছে নগদ টাকায়, ও দুইটা নগদ টাকায় দুইটা কিনতেছে। এটা ট্যাক্স রেট কত? সাপোজ ধরো 10% ট্যাক্সে কিনতেছে, সেলস ট্যাক্স 10%, হ্যাঁ। তাহলে ওর দুটো প্রোডাক্টের দাম হচ্ছে 700, 10% ট্যাক্সে 770। এইটা যদি আমি জাস্ট সেভ দিই তাহলে কি হবে, আমি কিন্তু ব্যাংকের দাম আগের লেনদেনগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাংক আগে ছিল না, আসছে কখন? টাকা রিসিভ করার সময়। আর এখানে কিন্তু ব্যাংকের দাম আগেই নিয়ে নিচ্ছে, কোথায় টাকা রিসিভ করতেছে, মানে নগদ আসতেছে। তাহলে আমি যদি এখন এখানে সেভ দেই তাহলে আমার ব্যাংকে 770 টাকা রিসিভ দেখাবে এবং আবার ইনভেন্টরি থেকে এই দুইটা ল্যাপটপ বের হয়ে যাবে সাথে সাথে, এটা আর কোনো বাকি বকে। ওকে, তাহলে আমি এখানে যদি সেভ দিই, আর সেভ অ্যান্ড অ্যানাদার মানে কি, সেভ হবে আর একটা নতুন ওপেন হবে। যদি আমার ওই যে বললাম অ্যাকাউন্টেন্টরা কি করে একসাথে অনেকগুলো কাগজ নিয়ে বসে একটার পর একটা করতে থাকে, এবং সেভ অ্যান্ড অ্যানাদার দিলে এটা সেভ হয়ে গেল, একটা ফর্ম হয়ে গেল। আমি যদি এখানে সেভ দিই, এটাতে কিন্তু রিসিভেবল কোথাও থাকবে না, নগদ টাকায় হয়ে গেল, এটা একদম সাথে সাথে আমার ব্যাংকে ঢুকে গেল, আমি প্রোডাক্ট সেল দিলাম। তাহলে আমরা একটা প্রোডাক্ট সেল করতে গেলে যে কয়টা অপশন আমাদের হাতে আছে, কোড করতে পারি, কোড থেকে ইনভয়েসে কনভার্ট করতে পারি, ইনভয়েসে কনভার্ট করার আগে এডিট করতে পারি, ইনভয়েস করার পর পেমেন্ট পার্সিয়ালি নিতে পারি, তাই না? 3000 আর বাকিটা নিলাম, ভেঙে ভেঙে নিতে পারি, একবারে নিতে পারি। এরপর কি করতে পারি, যদি নগদ টাকায় বিক্রি হয় তাহলে প্লাসে যে রিসিভ মানি করে নগদ টাকায় বিক্রি করতে পারি। এরপরে যদি প্রোডাক্ট ফেরত আসে, ক্রেডিট নোট হয়, তাহলে যদি আমার টাকা পাওয়ার আগে হয় তাহলে আমি ইনভয়েসটা ওপেন করে ওর মধ্যে ক্রেডিট নোটটা অ্যাড করবো, টাকা অ্যাডজাস্ট হয়ে যাবে, পরবর্তী টাকাটা আমি রিসিভ করব। আর যদি টাকা রিসিভ করার পরে হয় তাহলে আমি প্লাস নিউতে গিয়ে ক্রেডিট নোট ওপেন করবো এবং কোন কাস্টমার কোন প্রোডাক্ট কয় পিস এইটা আমি ইনভয়েস দেখে দেখে বসায় যদি আমি করি তাহলে ওই কাস্টমার এগেনস্টে এটা কি হয়ে যাবে, পরে রিফান্ড রিসিভ দিলে, রিফান্ড করে দিলে আমার ব্যাংক থেকে টাকাটাও চলে যাবে, আমার প্রোডাক্টটা ইনভেন্টরিতে চলে আসবে। সেলসের পার্ট এই কয়টা, এর বাইরে আমি কিছু না। আর কিছু মনে পড়ে আর কিছু আছে? ইনভেন্টরিতে ইফেক্ট করবে, বলেন। যে আবার ফেরত আসছে যে আমি চেক করে দেখলাম আমার প্রোডাক্ট এর ক্ষেত্রে যদি এক্সচেঞ্জ করতে চাই আমি দুইটা খারাপ পেয়েছি বা একটা খারাপ পেয়েছি, আচ্ছা, ধরেন আমি দুইটা প্রোডাক্ট ফেরত দিচ্ছি, এর পরিবর্তে আমি অন্য কিছু নিব। না অন্য কিছু নিব না, আমার দুইটা প্রোডাক্ট হচ্ছে যেহেতু গেছে আমি চাচ্ছি আমার কাছে নাই, এটা লস করে। আচ্ছা আচ্ছা, এখন ধরেন যে আমি ক্রেডিট নোট চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি, আচ্ছা এইটার ক্ষেত্রে আপনার এখানে এন্ট্রি দেওয়ার মতো কিছু নাই এখানে। এটা হচ্ছে আপনি প্রোডাক্ট ফেরত দিয়ে দুটো প্রোডাক্ট দিয়ে দিবেন, আপনার ইনভেন্টরি যা আছে তাই থাকলো, কোথাও কোনো ইম্প্যাক্ট নাই। না এই আপনি যেটা বলতেছেন এইটা এখানে করা যায় না, মানে এই জিরোতে এটা কাজটা করা যায় না। মানে করা যায় না বলতে আপনি এটা দেখাইতে পারেন ম্যানুয়ালি ভেঙে ভেঙে, যে আমি ফেরত নিলাম আবার দিয়ে দিলাম, এইভাবে দেখাইতে পারেন, কিন্তু এক্সচেঞ্জের বিষয়টা, এক্সচেঞ্জের যে বিষয়টা, এক্সচেঞ্জটা এখানে দেখানোর সিস্টেম নেই।
বুঝে মানে ধরেন যে বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, যাওয়ার পরে ও চেক করলো যে নষ্ট, ওই শেয়ার একটা নষ্ট আছে, এবং যে ট্রেডার ও হচ্ছে ওর কাছে নাই, এটাই লাস্ট প্রোডাক্ট ছিল, সেক্ষেত্রে সে ক্যাশব্যাক ও আচ্ছা হ্যাঁ, সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট ফেরত দিয়ে রিফান্ড করে দেবো। না রিফান্ড রিফান্ড ড্যামেজ প্রোডাক্ট আর ওর জন্য না, মানে ড্যামেজ প্রোডাক্টের যদি ফেরতও আসে, ড্যামেজ হোক আর যাই হোক, প্রোডাক্ট যদি ফেরত আসে তাকে আমার রিফান্ড করতে হবে না, তখন আমি প্রোডাক্ট ফেরত নিয়ে রিফান্ড করে দেবো। তখন এই জায়গাতে কি ইম্প্যাক্ট হবে, কারণ এর আগে কিন্তু ক্রেডিট করতেছে, যদি ফেরত আসে মানে সেটা নষ্ট প্রোডাক্ট হোক আর যাই হোক, ফেরত আসা মানে তো ফেরতই চলে আসে, ক্রেডিট নোটই করবো, ক্রেডিট নোট করবো, ওই যে পরে রিফান্ড করে দেবো, একটু আগে দেখালাম না যে ক্রেডিট নোট করবো করে রিফান্ড করে দেবো। এখন যদি মানে ফেরত আসবে কেন, ড্যামেজ জন্যই তো ফেরত আসবে, আমরা যেটা করছি সেম এই ক্রেডিট নোটই করবো ওটার জন্য। এবার কোথায় ক্লিক করব ক্রেডিট নোটের জন্য, যে থ্রি ডটে না প্লাসে, যদি 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 আপনার পেমেন্ট না হয় তাহলে 3 ডটে, আর যদি পেমেন্ট হয়ে যায় তাহলে প্লাসে নতুন করে টাকা ফেরত দিব। এই হচ্ছে আমাদের সেলসের পার্ট। আচ্ছা আমি আপনাদেরকে এই ইয়েটা দিয়ে দিই, একটা কোয়েরি ছিল আমার আপনি ওদিকে বলছিলেন হ্যাঁ এক্সচেঞ্জ করবে, তখন কি আবার ইনভয়েস চেঞ্জ হবে, ক্যাশ অন ডেলিভারিতে আবার চেঞ্জ করতে যে দুটো বদলে আরেকটা প্রোডাক্ট দিয়ে দেন, এক্সচেঞ্জ, হ্যাঁ এক্সচেঞ্জ যদি করেন তাহলে এখানে সিস্টেম আর দেখানোর কিছু নাই। আলাদাভাবে দুটো দেখেন। হ্যাঁ যেটা বলতেছিলাম, হ্যাঁ। হয়তো ভুলে একটা পিজি চেকটা বন্ধ হয়ে গেছে 700 টাকা, 750 বা 7000, হতেই পারে, তখন এটা কিভাবে কাজ এডিট করা যাবে। তখন আবার এডিট করে আবার পুরো ব্যালেন্স শিট করে আবার এডিট করে হ্যাঁ আপনার ধরেন 30 টাকা কম লিখছেন, আপনি 30 টাকা বেশি লিখলেন, ব্যালেন্স শিট ঠিক হয়ে যাবে, কিন্তু এটা আবার লক থাকবে, আপনি যে এডিট করছেন এটা পরে দেখা যাবে। অ্যাকাউন্টিং সফটওয়্যারে আপনি যাই করুন সব কিছু লক থাকবে। আচ্ছা দেখেন এই এক্সেলটা আমি আপনাদেরকে দিব, এক্সেলটাতে কি থাকবে, নিচে দেখেন আপনারা যে কাস্টমারগুলো এখানে ইম্পোর্ট করছেন বা কন্ট্যাক্টগুলো, সেই কন্ট্যাক্টের মধ্যে থেকে এই কটা হবে আপনার কাস্টমার। প্রথমে বলছে কোড, জর্জের নামে একটা কোড করবেন, কিভাবে আপনি কোড ওপেন করবেন, ওপেন করে কাস্টমারের নাম সিলেক্ট করবেন জর্জ, ডেট দিবেন এইটা, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সিলেক্ট করবেন এইটা, কোয়ান্টিটি এইটা, ট্যাক্স রেট এইটা, এই ট্যাক্স রেট যদি না থাকে তাহলে ট্যাক্স অ্যাড করে নিতে হবে। ওকে করে আপনি কী করবেন, অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ করবেন, অ্যাপ্রুভ করার পর এই কোডটাকে ওপেন করে কপি টু কনভার্ট টু ইনভয়েস, ওই যে কপি টুতে গিয়ে ইনভয়েস করবেন, এই ডেটে ফুল অ্যামাউন্ট ইনভয়েস করবেন, ঠিক আছে। ইনভয়েস হইলো, এখন ইনভয়েস মানে কি বাকিতে বিক্রি করছি, তাইলে এই যে এই ডেটে গিয়ে 90% রিসিভ করবেন আরবিএস ব্যাংকে, 90% এখন কত টাকা হয়, আর বাকি টাকা ওনার নামে ব্যালেন্স শো করবে, এটাই আপনার টাস্ক। ওকে ঠিক তারপরটাতে আসেন ইনভয়েস করবেন স্টিফেনের নামে, তারপরটাতে আসেন ইনভয়েস করবেন ড্যানিয়েলের নামে, ইনভয়েস করবেন। এই যে রিপিটিং ইনভয়েস যেটা আছে না, এইটা আপনার করার দরকার নেই, এটা পরে দেখেন। আপনি কি এই সমস্ত যে প্রোডাক্টের ইনভেন্টরিগুলো তো ওই আগে যেটা করছে ওটার মধ্যে আপনাদেরকে যা দিছি সেটার সাথে এটা পুরো লিঙ্ক করা, আপনাকে আলাদা করে কিচ্ছু করতে হবে না। আচ্ছা ওই কন্ট্যাক্ট, ওই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। হ্যাঁ শুধু আপনার ট্যাক্স রেটগুলো যদি না মিলে রাখলে ট্যাক্সগুলো অ্যাড করে নেবেন, অ্যাডভান্সে গিয়ে ট্যাক্স রেটে গিয়ে শুধু সেলস ট্যাক্স এই কটা অ্যাড করে নেবেন, তাহলে ওকে বুঝতে পারলেন। আচ্ছা এটা করতে পরে যেমন এক্সট্রা হ্যাঁ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যা দিছি ওটা অ্যাড করলেই হয়ে যাবে। এখন আপনাদেরকে দিতে হবে হচ্ছে আমার ফেসবুক কোথায়, ফেসবুকে গিয়ে হচ্ছে 5386 না, কোনটা
না না না, কোনো ইনফরমেশন এক্সপায়ার হবে না, শুধু মানে আপনার যেটা এক্সপায়ার দেখাবে ওটা এক্সপায়ারে গিয়ে দেখাবে, কোনোটাই আপনার সিস্টেম থেকে চলে যাবে না। তাহলে আজকের ক্লাসের ডকুমেন্ট হচ্ছে এই যে এক্সেল ফাইলটা, হ্যাঁ, আর আমি ভিডিওটা রাত্রে আপলোড করে দেব, ঠিক আছে? তো আজকের ক্লাস শেষ। এইটা এইটা ক্লাসে পুরোটা মনে থাকবে না, ক্লাসের কথা এই নিচে নামতে নামতে সব ভুলে যাবেন। এটা কিন্তু ভিডিও দেখতে হবে এবং এইগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলে গিয়ে মনে থাকবে। মানে এখন পর্যন্ত মনে হচ্ছে অনেক বুঝে ফেলছি, অনেক সব জানি, কোনো প্রবলেম নাই। এই 10 নম্বর মরে যায় যে সব ভুলে যাবে, এটা প্র্যাকটিস করতে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।